রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 বেলা 12টার সংবাদের সাথে আছি আমি আফসারউদ্দিন। দেখছি চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে চীন, তুরস্ক, মিশর ও মিয়ানমার থেকে প্রায় 57,500 মেট্রিক টন পেঁয়াজ আসছে। আমদানিকারকরা বলছেন এসব পেঁয়াজ বাজারে আসলে 40 টাকা কেজি দরে বিক্রি করা সম্ভব। এদিকে ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পরই খাতুনগঞ্জে ভারতীয় পেঁয়াজের দর বেড়ে যায় কেজিতে 25 থেকে 30 টাকা। তবে সংশ্লিষ্টরা বলছেন সংকটের জন্য নয়, বরং বন্দর কেন্দ্রিক সিন্ডিকেটের কারণেই বেড়েছে পেঁয়াজের দাম। নয়নবর জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গেল 3 মাসে চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়েছে 1082 মেট্রিক টন। আগামী এক সপ্তাহের মধ্যেই এই সমুদ্র বন্দর দিয়ে চীন, তুরস্ক ও মিশর থেকে আমদানি করা 57,500 মেট্রিক টন পেঁয়াজ আসছে বলে জানালেন এই কর্মকর্তা। 57,479 মেট্রিক টন পেঁয়াজের আমদানি অনুমতিপত্র আমরা ইস্যু করেছি। এটা 7টা দেশ থেকে এই পেঁয়াজগুলো আসবে। এসব পেঁয়াজ বাজারে আসলে 40 টাকা কেজি দরে বিক্রি করা সম্ভব বলে জানালেন আমদানিকারকরা। সবগুলো আগামী সপ্তাহের ভিতর চলে আসবে, তখন আমাদের 40 টাকা 45 টাকা ভিতরে বিক্রি করতে পারবে। ভারত যদি না দেয় অসুবিধা হবে না। এদিকে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের খবরে খাতুনগঞ্জ সহ বিভিন্ন স্থানে হঠাৎ করে বেড়ে যায় সব ধরনের পেঁয়াজের দাম। পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে গেল 16 সেপ্টেম্বর থেকে অভিযান পরিচালনা শুরু করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। সংশ্লিষ্টরা বলছেন সংকটের জন্য নয়, বরং বন্দর কেন্দ্রিক 50 আমদানিকারকের সিন্ডিকেটের কারণেই বেড়েছে পেঁয়াজের দাম। ওনারা আমদানি যে দামে করেছেন তার একটা রিজনেবল প্রাইসে আমাদের এই কমিশন এজেন্টদেরকে ওনারা জানাবেন যে এই দামে বিক্রি করবেন। ওটা একটা পেপারের মাধ্যমে হতে হবে, কিন্তু আমাদের কাছে আসে যে আমরা মৌখিক বার্তা পেয়েছি, আমরা বেশি দামে বিক্রি করছি। আমাদের অবজেকশনটা হচ্ছে এখানে। এদিকে খাতুনগঞ্জের বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমলেও কমেনি খুচরা বাজারে। ভারতীয় পেঁয়াজ 70 টাকা কেজিতে আর দেশীয় পেঁয়াজ 80 টাকায় বিক্রি হচ্ছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। 3 দিন আগে নিয়েছি 40 টাকা, কিন্তু এখন এসে দেখতেছি যে 60-এর উপরে। এখন কিনে খাওয়ার মতো ক্ষমতা সবার নাই। এই বিষয়টা সরকারের নজরদারি করার দরকার আছে বলে মনে করি। তবে টিসিবিতে 30 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হওয়ায় কিছুটা স্বস্তিতে ভোক্তারা। টেক্সট রিপোর্ট, নিউজ 24। রাজধানী ঢাকা সহ সারা দেশে পেঁয়াজ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের পাইকারি এবং খুচরা বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান পরিচালনা করে অধিদপ্তরের প্রতিনিধিরা। এ সময় কাউকে কোনো জরিমানা না করা হলেও বেশ কিছু দোকানদারকে সতর্ক করা হয়েছে। দোকানদারদের মূল্য তালিকা পরীক্ষা করে ভোক্তা অধিকার সংরক্ষণের প্রতিনিধি দল। পেঁয়াজের বাজারের অবস্থা জানাতে রাজধানীর কারওয়ান বাজার ও চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান ও ফাতেমা জান্নাত মোমো। শুরুতে আমরা রাজধানীর কারওয়ান বাজারে যুক্ত হব, সেখানে আছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদ, কারওয়ান বাজারে পেঁয়াজের দাম নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন, কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন? আফসার, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে এখানে যে তারা এসেছিলেন, তো সেই সময় কিন্তু এখন যত দোকান খোলা দেখছেন, তো সেই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পারি যে মুহূর্তে তারা এখানে প্রবেশ করেছেন বেশিরভাগ দোকানই কিন্তু তারা হচ্ছে যে দোকান বন্ধ করে দিয়েছিলেন, এবং তারা বলছেন যে এই ধরনের অভিযান তারা হচ্ছে যে মোটামুটি পরিহার করার জন্যই কিন্তু তারা হচ্ছে যে দোকানগুলো বন্ধ করেছিলেন। তো তারা চলে যাবার পরে আবারও কিন্তু পূর্বের অবস্থায় ফিরে এসেছে, এবং যে পাইকারি যে বাজারে যেটিতে আমরা রয়েছি, তো এখানে কিন্তু 85 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে, যেটি খুচরো বাজারে গিয়ে কিন্তু 90 টাকা 95 টাকা দরেও কিন্তু বিক্রি হচ্ছে। তো পেঁয়াজের যথেষ্ট পরিমাণ কিন্তু যোগান রয়েছে, কথা বলাই যায়, সংকট নেই। তারপরও কেন দাম বৃদ্ধি হচ্ছে, এই বিষয়টি কিন্তু আসলে বিভিন্ন জনকে দুষছেন। তো সবচাইতে মজার যে বিষয়টি আসলে বা হচ্ছে যে সেটি হচ্ছে যে ক্রেতা যারা রয়েছেন, তো তারা কিন্তু প্রচুর পেঁয়াজ কিনছেন। যেহেতু কিছুদিন আগেই
150-200 টাকা কেজিতেও কিন্তু হচ্ছে পেঁয়াজ কিনতে হয়েছিল। তো সেই অভিজ্ঞতা থেকে অনেকেই কিন্তু বেশি পরিমাণে পেঁয়াজ কিনছেন, এটি একটি বিষয়। তো আফসার একটু বলি, সেটি হচ্ছে যে একজন ক্রেতার সঙ্গে আমি কথা বলছিলাম, তো ক্রেতা তার আগের অভিজ্ঞতা বলছিলেন, গতবারের অভিজ্ঞতা। তো তিনি বলছেন যে এই ধরনের সংকটের কথা চিন্তা করে তিনি পেঁয়াজ কিনেছিলেন 1 বস্তা, অর্থাৎ প্রায় 1 মনের মতো পেঁয়াজ কিনেছিলেন তিনি। তো পরবর্তীতে যেটি দাঁড়ান, তো তিনি বলছেন যে এই পেঁয়াজের অর্ধেকই কিন্তু পচে গেছে, অর্থাৎ হচ্ছে যে তিনি কিন্তু পুরো পেঁয়াজ যেটি তো সেটি কিন্তু হচ্ছে যে ব্যবহার করতে পারেননি। তো এটা থেকে কি আসলে কিন্তু একটা শিক্ষণীয় বিষয় যে বেশি পরিমাণে মজুত করলে যে এই বাজার দর বৃদ্ধি পেয়েছে এটি থেকে বাঁচা যাবে এমন কিন্তু নয়। তো সেই ক্রেতা কিন্তু বললেন যে তার অভিজ্ঞতা থেকে এবার তিনি যতই দাম বাড়ুক সেই ক্ষেত্রে তিনি মজুদ না করে বরঞ্চ যে খাবার পরিমাণ কমিয়ে দেবেন, হয়তো যেখানে আগে 2 কেজি কিনতেন তিনি কিন্তু হচ্ছে যে 1 কেজি বা হাফ কেজি কিনে এই যে যতদিন দাম বৃদ্ধি আছে এই সময়টি তিনি পার করবেন। তো এইরকম যদি অন্য ক্রেতারাও সচেতন হয় সেই ক্ষেত্রে কিন্তু যে অরাজক যে অবস্থাটি সৃষ্টি হয়েছে পেঁয়াজের বাজারে সেটি কিন্তু আসলে কমানো সম্ভব হতে পারে। তো আফসার এখনো 85 টাকা কেজি রয়েছে যেটি বলছিলাম, তো খুচরো বাজারে কিন্তু এটি 90 টাকা 95 টাকা কেজিতেও কিন্তু এই পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং সামনের দিনগুলোতে কি হয় তো সেই বিষয়টি নিয়ে আমরা জানবো। এই মুহূর্তে চট্টগ্রামে রয়েছেন আমাদের আরেক সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। তো তার কাছ থেকে একটু জানতে চাই যে ভারত ছাড়াও তো বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে পেঁয়াজ আসার কথা রয়েছে, তো বাংলাদেশের সবচাইতে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে, তো সেখানকার কি অবস্থা দেখতে পাচ্ছেন? পেঁয়াজের দাম কমার কতটুকু সম্ভাবনা রয়েছে মুমু? ধন্যবাদ মাহমুদুল হাসান। আমি আছি চট্টগ্রামের খাতুনগঞ্জ এলাকায়। আপনি যেমনটি বলছিলেন একই চিত্র কিন্তু চট্টগ্রামে বিরাজ করছে, এখনও কিন্তু কমেনি পেঁয়াজের দাম। গতকালকে কিছুটা দাম কম ছিল খাতুনগঞ্জে, কিন্তু আজকে কিন্তু ভিন্ন চিত্র। আজকে 5 থেকে 10 টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে এই খাতুনগঞ্জে পেঁয়াজের দাম। তারা বলছেন সরবরাহ কমতে শুরু করার কারণে আসলে দামটা ঊর্ধ্বমুখী রয়েছে এবং যতদিন পর্যন্ত অন্যান্য দেশ থেকে পেঁয়াজ না আসে হয়তো দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না, আরও বাড়তে পারে। একজন আমার সাথে খাতুনগঞ্জের ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জাহিদি রয়েছেন, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। কেন দফায় দফায় দাম বাড়ছে পেঁয়াজের, আর পর্যাপ্ত যত পেঁয়াজ রয়েছে কেন বাজার নিয়ন্ত্রণ করতে পারছেন না আপনারা? ধন্যবাদ। আপনার মাধ্যমে আসলে আমি একটু ভোক্তাদেরকে একটু সুখবর জানাতে চাই। সেটি হচ্ছে আপনারা জানেন যে প্রতিদিনে কিন্তু 20 থেকে 30 হাজার মেট্রিক টন আমদানিকারকরা আমদানি করছেন এবং তারাও চেষ্টা করছেন যে সেটি দ্রুত কীভাবে ভোক্তাদের কাছে পৌঁছানো যেতে পারে সেটি করছেন তারা। তবে যেটি আপনার যে পেঁয়াজটি আসলে পছন্দের দ্রব্য সেটি একদিন 5 টাকা বা 10 টাকা বাড়ে আবার কমে। তবে আমি এইটা আশ্বস্ত করতে যে গত বছরের যেটি হয়েছে যে 200-250 টাকা 300 টাকা সেটি আর হওয়ার কোনো সম্ভাবনা নেই, এটা আমি জোর দিয়ে বলতে পারি। তবে বাজারটি স্থিতিশীল হয়ে যাবে। আপনারা প্যানিক না হয়ে, আমি ভোক্তাদের কাছে বলবো আপনারা প্যানিক না হয়ে পণ্যের চাহিদার অতিরিক্ত যেন না কিনেন, সেটা একদম সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। স্যার শুনছিলেন তিনি জানাচ্ছিলেন একটি আশ্বস্ত করতে চেয়েছেন অন্যান্য দেশ থেকে পেঁয়াজ চলে আসলে হয়তো দাম কমে আসবে। 11,000 মেট্রিক টন পেঁয়াজ আসলে আসার কথা রয়েছে, খুব শীঘ্রই সেই পেঁয়াজ চট্টগ্রামের বাজারে ছড়িয়ে দেওয়া হবে। তো চট্টগ্রাম থেকেই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। আফসার, মোমো এবং মাহমুদ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পেঁয়াজের বাজারের বর্তমান পরিস্থিতি এবং সামনের সম্ভাবনা নিয়ে বিষয়টি তুলে ধরছিলেন আমাদের সহকর্মীরা। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। নিষেধাজ্ঞার পরও পেঁয়াজের দাম কমেনি ভারতের বাজারে। ব্যবসায়ীরা বলছেন পর্যাপ্ত মজুদ থাকার পরও মধ্যস্বত্বভোগীদের কারণেই এই অবস্থা। অন্যদিকে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের সাথে সম্পর্ক অটুট রাখতে পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে কেন্দ্র সরকারকে চিঠি দিয়েছেন কলকাতার ব্যবসায়ীরা। কলকাতা থেকে আরও জানাচ্ছেন ভাস্কর সর্দার। $38 টাকা ভালো পেঁয়াজ। কোথাকার থেকে পেঁয়াজ এগুলো? এটা নাসিকের পেঁয়াজ। কলকাতার বাজারে মোটেই কমেনি পেঁয়াজের দাম। যেটা বলা হচ্ছিল যে সীমান্তে তালা দিয়ে দেওয়া বা অর্থাৎ রপ্তানি বন্ধ হলে কলকাতার বাজারে বা পশ্চিমবঙ্গের বাজারে অর্থাৎ ভারতের বাজারে পেঁয়াজের দাম কমবে, আদতেই কিন্তু এখনো পর্যন্ত কমেনি। এখন আমরা যার সাথে কথা বলবো বেঙ্গল চেম্বার অফ কমার্সের অন্যতম কর্ণধার উৎপল রয়। উৎপলবাবু দীর্ঘদিন ভারত বাংলাদেশের মৈত্রীর একটা সম্পর্কে কাজ করে চলেছে। পেঁয়াজ নিয়ে তিনি একটা অভিনব পদক্ষেপ নিয়েছেন, এর আগেও অনেক কিছু পদক্ষেপ নিয়েছেন, পেঁয়াজ নিয়ে একটা অভিনব পদক্ষেপ নিয়েছেন। তার কাছ থেকে শুনে নেব তিনি কি বলছেন। আমি যখন জানতে পারলাম আজ থেকে ঠিক 3 দিন আগে যে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রক থেকে পেঁয়াজ
রপ্তানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সহ অন্যান্য কান্ট্রিতে, তখন আমার বিষয়টা খুব টাচই লাগলো। তার কারণ প্রত্যেকের বাড়িতে রান্নার জন্য প্রথম দরকারটা হয় চাল, আলু, ডাল, তার সঙ্গে পেঁয়াজটাও দরকার হয়। কিন্তু এক্ষেত্রে ভারত থেকে যে রপ্তানিটা বন্ধ করা হলো, সেটা উইদাউট এনি নোটিসে বন্ধ করা হলো, সেটা আমার কাছে খুব খারাপ লেগেছে। একজন ভারতবাসী হিসেবে সেটা আমার কাছে একদম পছন্দ হয়নি। আমি গতকাল অমিত যাদব, উনি হচ্ছেন ডাইরেক্টর জেনারেল ফরেন ট্রেড, মিনিস্ট্রি অফ কমার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ওনার কাছে আমি একটা লিখিত আবেদন করলাম। তার সঙ্গে উল্লেখ করলাম যে এই যে 4টি যে হিস্টোরিক্যাল ইভেন্ট আছে, একটা হচ্ছে বঙ্গবন্ধুর 100তম জন্মশতবর্ষ, তারপরে ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের 50 বছর, বাংলাদেশের স্বাধীনতার 50 বছর, ভারতের স্বাধীনতার 75 বছর, এই 4টেকে মাথায় রেখে, প্লাস বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ, শুধু বন্ধু দেশ নয়, আমাদের সঙ্গে যা গুড রিলেশন, তাতে করে বাংলাদেশের পেঁয়াজ রপ্তানিটা বন্ধ করে দেওয়াটা আমি ব্যক্তিগত পর্যায়ে খুব খারাপভাবে নিয়েছি। আমি যেটা খবর পেয়েছি, গতকালই বাংলাদেশের ঢাকাতে ভারতীয় হাইকমিশনের কাছে বাংলাদেশ গভর্নমেন্টের কাছ থেকে একটা আবেদন এসছে, লিখিত আবেদন এসছে, যে আবার যাতে রি-এক্সপোর্ট করা হয় পেঁয়াজটা। পশ্চিমবঙ্গে পেঁয়াজ থেকেও যখন পেঁয়াজের চড়া দাম, তাতে পশ্চিমবাংলার মানুষ যতটা উদ্বিগ্ন, পাশাপাশি হঠাৎ করে পেঁয়াজ বন্ধ করতে বাংলাদেশবাসীও কিন্তু ততটাই উদ্বিগ্ন বা বিক্ষুব্ধ বা যা ক্ষুব্ধ যেটাই বলা যায়। কিন্তু উৎপল রায়ের মতন কিছু লোকেরা, তারা যাতে ভারত বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক এবং বাংলাদেশে যাতে পেঁয়াজ আগামী দিনে আবার যায়, তার জন্য ভারতের কেন্দ্রীয় সরকারকে বিভিন্ন ধরনের চিঠিপত্র আদান প্রদান শুরু করে ফেলেছে। এখন দেখার আবার কবে শুরু হয় ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি। ক্যামেরায় সাকিল আবদিনের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। করোনা মহামারীতে সীমিত পরিসরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হলেও সেপ্টেম্বরের শেষ থেকে পুরোদমে শুরু হচ্ছে আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড। দলীয় নেতারা জানিয়েছেন, উপনির্বাচন, সর্বপর্যায় কমিটি গঠন, তৃণমূলকে সাংগঠনিক করা এবং গণভবনের দলীয় সভানেত্রীর সাথে বৈঠকের মধ্য দিয়ে আবারও মাঠের রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। মানুষের জীবনযাত্রা আর অর্থনীতির পাশাপাশি বৈশ্বিক করোনার প্রভাবে ভয়াবহভাবে স্থবির হয়ে যায় দেশের রাজনৈতিক কর্মকাণ্ড। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন এমন নেতাকর্মীর সংখ্যাও কম নয়। তবে দীর্ঘ সময় পর কাটতে শুরু করেছে এই স্থবিরতা। মানুষের জীবনযাত্রা আর অর্থনীতির পাশাপাশি আবারও মাঠে ফিরছে দেশের রাজনীতি। আওয়ামী লীগ নেতারা বলছেন, করোনাকালে স্বাস্থ্যগত বিষয়টি মাথায় রেখেই এবার গতি ফেরাতে চান সাংগঠনিক কর্মকাণ্ডে। এবং সাধারণ মানুষ করোনাটাকে সহনীয় করেই চলার পক্ষে তাদের একটা চিন্তা চেতনা আসছে। সেই সব পরিবেশের কথা বিবেচনা করে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ সীমিত পরিসরে আমরা সাংগঠনিক কর্মকাণ্ড আমরা শুরু করার সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করেছি। মাননীয় সভানেত্রী দিক নির্দেশনা দিবেন যাতে সেপ্টেম্বরের শেষ থেকে বা অক্টোবর থেকে আমরা আবার সাংগঠনিক তৎপরতা জোরদার করে সারা দেশে আওয়ামী লীগকে আবার শক্তিশালী করে তুলতে পারি। তারা বলছেন, যে কোনো সময়ের মতো করোনাকালেও গণতন্ত্রের অনুশীলন এবং দেশের জনগণের আস্থা ধরে রাখাই আওয়ামী লীগের বড় চ্যালেঞ্জ। আমরা যে কোনো মূল্যে গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা সেই চ্যালেঞ্জকেই আমরা মোকাবেলা করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। বিষয়টা হলো সব কিছুর ঊর্ধ্বে গণতন্ত্র, সব কিছুর ঊর্ধ্বে দেশের জনগণের আস্থা, সেটাই আমাদের জন্য ধরে রাখাই আমরা মনে করি আমাদের দায়িত্ব, কর্তব্য, এবং তার প্রতি আমরা শ্রদ্ধাশীল। আর সেই লক্ষ্যেই প্রেসিডিয়াম বৈঠক থেকে প্রাপ্ত সভানেত্রীর দিক নির্দেশনা অনুযায়ী কাজ করবেন তারা। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। অর্থ ও মানব পাচারের অভিযোগে কুয়েতে গ্রেপ্তার বাংলাদেশের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল সহ 9 জনের বিচার শুরু হয়েছে। তাদের বিরুদ্ধে মানব পাচার, অর্থ পাচার, ঘুষ দেয়া এবং রাষ্ট্রীয় নিরাপত্তায়ও হুমকির অভিযোগ আনা হয়েছে বলে কুয়েতের পাবলিক প্রসিকিউশনের বরাতে জানিয়েছে আরবি দৈনিক আল কাবাস ও আল রায়। পাপুলের কাছ থেকে ঘুষ নেওয়ার কারণে কুয়েতের 2 জন এমপি সাদুন হাম্মাদ আল ওতাইবি ও সালাহ আব্দুল রেদা খুরশিদও বিচারের মুখোমুখি হয়েছেন। এছাড়াও কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অ্যাসিস্ট্যান্ট আন্ডার সেক্রেটারি বরখাস্তকৃত মেজর জেনারেল মাজেন আল জাররাও অভিযুক্তদের মধ্যে রয়েছেন। পাচারের শিকার 5 বাংলাদেশির অভিযোগের ভিত্তিতে পাপুলের বিরুদ্ধে মানব পাচার, অর্থ পাচার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মীদের শোষণের অভিযোগ এনেছে কুয়েতি প্রসিকিউশন। 17 দিনের রিমান্ডের পর বর্তমানে তাদের কুয়েতের কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।
মারাফি কুয়েতিয়া নামে কোম্পানির অন্যতম মালিক পাপুলের কুয়েতে বসবাসের অনুমতি রয়েছে। গেল 6 জুন লক্ষ্মীপুর 2 আসনের এই সংসদ সদস্যকে কুয়েতের মুশরিফ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সংবাদে নিচ্ছি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। রাজধানীর রাস্তায় স্বস্তি পেতে আরও অন্তত 3 বছর অপেক্ষা করতে হবে ঢাকাবাসীকে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল এবং বিআরটি রাজধানীর এই 3 মেগা প্রকল্প শেষ হতে পারে 2023 সালে। আর তখন ঢাকার যাত্রীদের দুর্ভোগ কমবে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। তবে বিশ্লেষকরা বলছেন, বাসকে গুরুত্ব না দিলে এসব মেগা প্রকল্পেও খুব বেশি কাজে আসবে না। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রাজধানীর বিমানবন্দর থেকে বনানী মগবাজার হয়ে এই উড়াল সড়ক যাবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত। প্রথমে 2018 সাল, পরে 2022 সালের টার্গেট থাকলেও এখন প্রকল্প শেষের নতুন লক্ষ্যমাত্রা 2023 সালের জুন। আমরা সেই লক্ষ্যে আগাচ্ছি। আশা করা যায় আমাদের প্রজেক্ট যেটা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটা আমরা ইনশাল্লাহ 2023 জুনে সম্পন্ন করতে পারব। গাজীপুর থেকে ঢাকার বিমানবন্দর পর্যন্ত চলছে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের কাজ। বাসের জন্য আলাদা 20 কিলোমিটার দীর্ঘ লেন তৈরির প্রকল্প এই বিআরটি। 2016, 2018, 2020 3 দফা লক্ষ্যমাত্রা বাড়িয়েও শেষ হয়নি কাজ। এখন টার্গেট 2022 সালের এপ্রিল। আমাদের 22 জুন পর্যন্ত আমাদের প্রজেক্টের বৃদ্ধি আছে, টাইম মেয়াদ বৃদ্ধি আছে। আশা করি 22 শেষ হয়ে যাবে। বাস্তবায়নের কাছাকাছি রাজধানীর আরেক গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প মেট্রো রেল। উত্তরা থেকে মতিঝিল 20 কিলোমিটার দীর্ঘ পথে রেল চলার লক্ষ্য 2021 সালের 16 ডিসেম্বর। কিন্তু করোনার থাবায় সে লক্ষ্যও একরকম পূরণ করা অসম্ভব। প্রকল্পের অগ্রগতি মাত্র 50 ভাগ। কোনো কারণে পরিস্থিতি আরো খারাপের দিকে যায়, সেই ক্ষেত্রে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দেবে। এসব প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে অসহনীয় দুর্ভোগে ঢাকাবাসী। তবে 2022-23 সালের মধ্যে প্রকল্পগুলো শেষ হলে স্বস্তি আসবে বলে মত প্রকল্পকর্তাদের। 100% ট্রাফিক সরানো হয়তো সম্ভব হবে না, তবে মানুষ অনেকটাই স্বস্তি পাবে হয়তো, আশা করা যায়। তবে এই গণপরিবহন বিশেষজ্ঞ বলছেন, ঢাকায় যাত্রী চলাচলে বাসের চাহিদাই সবচেয়ে বেশি। সেই বাসকে ইচ্ছে মতো চলতে দিয়ে মেগা প্রকল্পেও সফল পাওয়া কঠিন। পিরামিডের বটমে কিন্তু আছে অর্ডিনারি বাস, একে উপেক্ষা করে আমি যদি অ্যাপেক্সে চলে যাই, ফাউন্ডেশনটা কিন্তু দুর্বল থাকবে। যতদিন পর্যন্ত আমরা এই অর্ডিনারি বাসকে বাস রুট ফ্র্যাঞ্চাইজের আওতায় এনে কোম্পানি ভিত্তিক যদি না চালাতে পারি, মেট্রো ভিত্তিক একদম কিছু পরিবর্তন দেখতে পাবো দৃশ্যমান, ওভারঅলটা কিন্তু পাওয়ার সম্ভাবনা নাই। 2035 সাল নাগাদ ঢাকায় 5টি মেট্রো রেল এবং 2টি বিআরটি প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য সরকারের। জায়গার এক সমীক্ষা বলছে 2025 সাল নাগাদ ঢাকায় নাকি 59% যাত্রী চলাচল করবে বাস মিনিবাসে। 2035 সাল নাগাদ যা দাঁড়াবে 57%। আর তাই বিশ্লেষকরা বলছেন, বাসকে শৃঙ্খলায় আনতে না পারলে কোটি কোটি টাকার এসব প্রকল্প বাস্তবায়নেও ঢাকায় স্বস্তি ফেরানো কঠিন। আর তাই বাসকে নিয়ন্ত্রণে আনতে সরকারকে এখন থেকেই কঠোর হওয়ার তাগিদ তাদের। প্লাবন রহমান, নিউজ 24, কারওয়ান বাজার, ঢাকা। মধ্য শরতে দেশের উত্তরাঞ্চলে দেখা দিয়েছে বন্যার পদধ্বনি। টানা বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে ধরলা ও লালমনিরহাটে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। রংপুরের গঙ্গাচড়ার বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। অসময়ে এই যে বন্যা হচ্ছে, বন্যার কারণ কি? আফসার, আপনাকে ধন্যবাদ। আসলে অসময়ে বন্যার যে বড় কারণ হচ্ছে গত কয়েকদিন থেকে দেশের অভ্যন্তরে ভারী বর্ষণ এবং উজানের ঢলের কারণেই রংপুর অঞ্চলে কিন্তু আসলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আজকে সারাদিনই ধরলার পানি কুড়িগ্রামে 31 সেন্টিমিটার এবং লালমনিরহাটে 28 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং তিস্তার পানিও কিন্তু একই অবস্থা দেখা গেছে, যে তিস্তার পানিও বিপদসীমার কাছাকাছি চলে গেছে। আর আমি যে এলাকা অবস্থান করছি রংপুরের গঙ্গাচড়ার অর্থাৎ রুদ্রেশ্বর এবং ইসলি এবং জয়রামজ এলাকায় প্রায় 4 মাস থেকে পানিবন্দী এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা ভুক্তভোগীর সাথে কথা বলতে চাই। কতদিন থেকে আপনারা পানিবন্দী হয়ে রয়েছেন? প্রায় 4 মাস থেকে আমাদের অতি বর্ষণ, বৃষ্টি এবং উজান থেকে তিস্তা নদী ঢলে পানি আসার কারণে আমাদের এই এলাকায় প্রায় 3-4 মাস চলে আসে। আমাদের এই জমিগুলো আগে অনেক আবাদ হইতো, খুব ধান হইতো, 10-15 মণ করে ধান হইতো। এবার মনে হয় আমাদের 1 কেজি ধান হবে বলে আমার মনে হয় না। আমাদের এই এলাকায় বাড়িঘর, চুলাই পানি, আগুনায় পানি, রান্না করে খাওয়ার মনে কোনো ব্যবস্থা নাই এবং
শুকনো খাবারের কোনো ব্যবস্থা নেই এবং এখানে সরকারি কোনো তেমন কোনো এখন পর্যন্ত সহযোগিতা পাইছে বলে আমরা দেখিনি এখন পর্যন্ত। গত কদিন থেকে যে বৃষ্টি হলো এই বৃষ্টিতে মানে কি অবস্থা সৃষ্টি হয়েছে, সাহায্য পেয়েছেন কিনা? টানা 3 দিন থেকে বৃষ্টির কারণে আমরা ঘর থেকে বাড়াতে পারছি না, আমাদের এলাকার লোকজন বাড়াতে পারছে না এবং হাট বাজারে যাইতে এই জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে তারা কিন্তু আসলে চরম এলাকাটাতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে তারা কিন্তু আসলে চরম বেকায়দায় পড়েছে। কৃষকরা কিন্তু আগামী দিনে কিভাবে চলবে এই চিন্তায় কিন্তু তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি আফসার আপনার কাছে স্টুডিওতে। মানিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সংবাদ এই পর্যায়ে নিচ্ছি বিরতি, সঙ্গেই থাকুন। আরেকবার স্বাগত সংবাদে। করোনার কারণে 6 মাস বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো। কুমিল্লার শালবন বিহার, ময়নামতি জাদুঘর ও সিরাজগঞ্জের রবীন্দ্র কাচারিবাড়ি দেশের ঐতিহ্য ধারণকারী স্থাপনাগুলোর মধ্যে অন্যতম। বহুদিন পর দর্শনীয় স্থানগুলোয় ঘুরতে এসে উচ্ছ্বাস প্রকাশ করেন পর্যটকরা। এই ছিল এখনকার মতো আয়োজন, সাথে থাকার ধন্যবাদ।